আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তো আজকে আমাদের বিষয় হচ্ছে কি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা নবম দশম শ্রেণীর আর কি প্রথম অধ্যায়টা আর কি। তো এই জিনিসটা আমরা এইভাবে ধারাবাহিকভাবে আমাদের কি নবম দশম শ্রেণীর যতগুলো আমাদের অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমাদের কি প্র্যাকটিস করে এখানে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো প্রথমেই যে টপিকটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা যদি আমরা একটু হ্যান্ড নোট করি তাহলে আসলে আমাদের কি হবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, তো এটা আমরা বলতে পারি কি যে গণনায় ব্যবহার করা হয়, গণনায় ব্যবহার করা হয় শূন্য ব্যতীত, শূন্য ব্যতীত 1 2 3 4 5 6 এই জাতীয় সংখ্যাগুলা, যেটা হচ্ছে আমাদের কি ধনাত্মক অখণ্ড সংখ্যা, এই সকল সংখ্যাকে বলা হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা। কারণ আমরা একটু লিখি গণনায় গণনায় ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় এমন ধনাত্মক ধনাত্মক অখণ্ড সংখ্যাকে, অখণ্ড সংখ্যাকে কি বলে স্বাভাবিক সংখ্যা বলে, স্বাভাবিক সংখ্যা বলে, স্বাভাবিক সংখ্যা বলে। ঠিক আছে, এখন এই যে স্বাভাবিক সংখ্যা আমি যেটা বললাম, তাহলে আমরা এই স্বাভাবিক সংখ্যাকে মূলত আমাদের কি দ্বারা প্রকাশ করা হয় বলো দেখি? এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের অ্যালফাবেট যেটা হচ্ছে আমাদের কি এন। এই এন ইকুয়ালটা আমরা তাহলে লিখতে পারি কি, শূন্য যদি বাদ বলছি তাহলে কি শূন্য হবে না, শূন্য বাদে 1 2 3 4 5 6 এবার কি ডট ডট চলতে থাকবে সারা জীবন। যদি আমরা গণনা শেষ করে দিই তারপর কি আমাদের স্বাভাবিক সংখ্যা হয়ে থামবে না, চলতেই থাকবে এইভাবে। 1 কোটি 2 কোটি 3 কোটি যা আছে গণনা করলে আমাদের কি এটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তো এরপর আমাদের যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কি তাহলে পূর্ণ সংখ্যা। কোন সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে ফের এটা একটু সহজ করে বলতে চাইলে আমাদের কি হবে যে শূন্য সহ, শূন্য সহ সকল ধনাত্মক এবং কি ঋণাত্মক সংখ্যা আমাদের কি বলা হয় পূর্ণ সংখ্যা বলে। এবার এই পূর্ণ সংখ্যাটা যদি আমরা একটু সংজ্ঞাটা লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, টপিকের নাম কি আমাদের কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা আমরা কি বললাম শূন্য সহ, শূন্য সহ সকল সকল ধনাত্মক ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে, ঋণাত্মক সংখ্যাকে সংখ্যাকে কি বলা হয় পূর্ণ সংখ্যা বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে এই যে আমাদের পূর্ণ সংখ্যা আছে এই পূর্ণ সংখ্যাকে আমাদের কি দ্বারা প্রকাশ করা হয় বলো দেখি? জেড দ্বারা। কি দ্বারা? বড়তে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো পূর্ণ সংখ্যাকে আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। জেড ইকুয়াল আমরা লিখতে পারি কি শূন্য কমা প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এভাবে কি চলতেই থাকবে। এবার নেক্সট আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ সংখ্যা। কোন সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যাটা আমাদের কি লিখে একটু পড়ি আমরা। ভগ্নাংশ সংখ্যা, এখানে আমরা একটু মনে রাখবো যে যে সকল সংখ্যা আমাদের কি পি ভাগ কিউ আকারের, পি ভাগ কিউ আকারের, সেটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ সংখ্যা। এটা লিখি আমরা পি ভাগ কিউ আকারের আকারের সংখ্যাকে সংখ্যাকে কি সংখ্যা বলা হয়? ভগ্নাংশ সংখ্যা বলা হয়, ভগ্নাংশ সংখ্যা বলা হয়, ভগ্নাংশ সংখ্যা বলা হয়, বলা হয়। মানে পি এবং কিউ এর মানটা কি হতে পারে? পি এবং কিউ এর মানটা আমাদের কি যে কোনো আমাদের কি পূর্ণ সংখ্যা হতে পারে, তবে একটি এখানে লক্ষণীয় বিষয় যে পি এর কিউ এর যে মানটা আছে আমাদের এখানে আমাদের কি পি ভাগ কিউ, পি ভাগ কি লিখলাম আমরা কি এই আকৃতির যে আমাদের সংখ্যাটা আছে এটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে সবকিছুই এলাও হবে পূর্ণ সংখ্যাগুলা, কিন্তু একটা ব্যতীত। সেটা কোন আমরা বলো দেখি? যে এই কিউ এর যে মানটা আছে কিউ এর মানটা কখনো আমাদের কি জিরো এর সমান হতে পারবে না। যদি কিউ এর মানটা কখনো আমরা জিরো ধরে নিই, কিউ এর মানটা যদি আমরা কখনো কি জিরো ধরে নিই তাহলে কি হবে পি ডিভাইডেড জিরো, যেটা আমাদের কি অসংজ্ঞায়িত পড়ে যায়, অসংজ্ঞায়িত পড়ে যায়। তাহলে মনে রাখা লাগবে যে পি ভাগ কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। তোমার মনে রাখা লাগবে কি এই যে পি এবং কিউ আছে আমাদের, পি কিউ হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা, সবগুলো ইউজ করতে পারবো, তবে একটা সংখ্যা ব্যতীত সেটা হচ্ছে আমাদের কি শূন্য সংখ্যা নয়। কারণ শূন্য সংখ্যা যদি আমরা উপরে ব্যবহার করতে পারবো তবে নিচের দিকে আমরা কি কিউ এর জন্য আমাদের কি শূন্য সংখ্যা ব্যবহার করতে পারবো না। যদি শূন্য ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে আমাদের অসংজ্ঞায়িত ফরম্যাটে যাবে। এটার নাম কি তাহলে আমাদের বলতে পারি? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে আমাদের এখানে টোটাল একটা কন্ডিশন লিখে দিতে পারি আমরা যে কিউ নট ইকুয়াল টু কি হবে জিরো, সবকিছু এলাও হবে,
কিউ নট ইকুয়াল টু কি হবে 0, কারণ কিউ এর মান 0 হয়ে গেলে তো এটা কি হয়ে যাচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে, আর এই যে ভগ্নাংশ সংখ্যাটা আছে আমাদের, যে ভগ্নাংশ সংখ্যাটা আছে সেটাকে আবার আমাদের কি বলা দেখি, যে ভাগ করতে পারি আমরা, দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের কি বলা দেখি প্রকৃত, প্রকৃত, আর একটা হচ্ছে আমাদের কি অপ্রকৃত, আর একটা হচ্ছে আমাদের কি অপ্রকৃত। এটা তোমরা আগে ছোট ক্লাসে যেগুলা 6-7 ক্লাসে তখন এটা তোমাদের জানার কথা, যে প্রকৃত কোনটা আর অপ্রকৃত কোনটা। আবার এই অপ্রকৃতটাকে আমরা যদি একটু কনভার্ট করে দেখি, এটা তখন আমাদের কি মিশ্র হয়ে যাবে, কি হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে। তিনটা যদি আমরা একটু করতে যাই, প্রকৃত ভগ্নাংশ যদি আমরা বলতে চাই, প্রকৃত ভগ্নাংশ কোনটা হবে আমাদের, যেই সংখ্যাটা একটু আমি বললাম না যে পি ভাগ কিউ আকারে প্রকাশ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ সংখ্যা। কারণ এই ক্ষেত্রে একটু মনে রাখা লাগবে, পি এর মান ছোট, পি এর মান ছোট মানে করে কি বোঝাচ্ছে, পি আমাদের কি উপরে আছে না, উপরে থাকলে ওটার নাম কি লব, আর নিচে যেটা আছে এটা আমাদের কি হর। তা পি এর মান যদি আমাদের ছোট হয়, অর্থাৎ কি লব যদি আমার ছোট হয়, হর যদি আমার কি হয় বড় হয়, হর যদি আমার কি হয় বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন বলতে পারি কি যে কিউ হবে আমাদের কি বড়, কিউ বড়। সেই ক্ষেত্রে এই জাতীয় ফরম্যাটটাকে বলা হচ্ছে আমাদের কি, এই যে প্রকৃত ভগ্নাংশ। কোন ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। মানে এই প্রকৃতকে আমরা যদি বলতে পারি, তাহলে একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি, যে 3/4, এখানে আমাদের কি 3 হচ্ছে আমাদের একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, 3 হচ্ছে আমাদের কি লব, 4 হচ্ছে কি একটা হর, লবটা ছোট আছে, হরটা কি আছে আমাদের বড় আছে। মানে অপ্রকৃত কোনটা, এটার উল্টাটা, এটা উল্টা, যে আমাদের কি হবে লব বড়, হর কি হবে ছোট। এটা হচ্ছে আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ আমরা উদাহরণ যদি বলতে চাই, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে আনুমানিক একটা যে কোনো ইচ্ছা লিখতে পারো তুমি, সমস্যা নেই। 4/3 দিলাম, কথার কথা 4/3। আবার এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা একটু কনভার্ট করে এটা লিখতে পারি, যেখানে আমরা 5 কে কত দিয়ে ভাগ করছি বলো দেখি, 3 দিয়ে ভাগ করছি। 3 দিয়ে ভাগ করলে তবে 3 কে 3 1 3 হবে, এখানে বিয়োগ করলে তবে 2। এই অবশিষ্ট যেটা আছে আমাদের এটা কোথায় চলে যাবে, ঠিক এই যে আমাদের উপরে চলে যাবে, আর 3 যেখানে নিচে ছিল এটা চলে আসলো। আর এই যে আমি এখানে দেখলাম 1 পূর্ণ 2/3, এটাই হচ্ছে আমাদের কি বলো দেখি মিশ্র ভগ্নাংশ। বোঝা গেল সেটা, এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখবা, তাহলে আমাদের কি ভগ্নাংশ পার্টটা শেষ। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা। কোন সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে একটা আমরা লিখি মূলদ সংখ্যা কাকে বলা হয়, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে, যে সকল সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, তাকে কি বলা হয়, তাকে মূলদ সংখ্যা বলে, মূলদ সংখ্যা বলে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আরেকটা কথা এখানে মনে রাখা দরকার আমাদের, যে পি ও এখানে যে আমাদের কিউ আছে, পি ও যে কিউ আছে, এই পি ও কিউ এর মানটা আমাদের এই যে একটু আগে আমরা পড়ে আসলাম পূর্ণ সংখ্যা না, ওই পূর্ণ সংখ্যার যে কোনো মান হইতে পারে। তবে আমি একটু আগে যেটা বলছি যে কিউ নট ইকুয়াল টু আমাদের কি হবে 0, এই ফরম্যাট যদি আমাদের হয়ে যায় কিউ ইকুয়াল টু 0, তাহলে তো একটু আগে বলে দিচ্ছি অসংজ্ঞায়িত হয়ে যাবে, ওটাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। তাহলে যে সকল সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলা হয় মূলদ সংখ্যা বলে, যেখানে পি ও কিউ হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা চলে গেল। এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার বিপরীতটা হচ্ছে আমাদের কি বলা দেখি অমূলদ সংখ্যা। কোন সংখ্যা, অমূলদ। অমূলদ কি হবে আমাদের বলা দেখি, অমূলদ সংখ্যা হবে, কি হবে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার মধ্যে কি, যে সকল সংখ্যাকে আমাদের পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সকল সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না, তাদেরকে বলা হচ্ছে আমাদের কি বলো দেখি অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা বলতে পারি কি, এই যে √3 এটাকে বলতে পারি, √2 এটাকে বলতে পারি, √5 এটাকেও বলতে পারি। কারণ এইগুলাকে যদি আমরা ভাঙি, রুট ক্যালকুলেটরে যদি তোমরা চাপো, তাহলে এইগুলাকে একটা নির্দিষ্ট মান চলতে থাকবে, কখনো শেষ হবে না। যে কারণে এই জিনিসটাকে আমরা কি পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে পারবো না। তো ওই কথাটাই বলা হচ্ছে আমাদের, যে সকল সংখ্যাকে আমাদের কি পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, তাকে বলা হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এরপরে যে টপিকটা আছে আমাদের সেই টপিকটার নাম কি বলো দেখি, দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যাটা কি আমাদের লিখি আগে, দশমিক
ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যাটা আমরা একটু ইজিলি মনে রাখতে পারি যে সংখ্যায় দশমিক হচ্ছে এই যে ফোঁটাটা আছে, এরকম ফোঁটা আকৃতির হচ্ছে আমাদের কি দশমিক। যে সংখ্যায় দশমিক বিন্দুর আগে পূর্ণ সংখ্যা এবং পরে অপূর্ণ সংখ্যা বিদ্যমান, অপূর্ণ সংখ্যা বিদ্যমান তাকে কি বলে? তাকে মূলত আমাদের হচ্ছে দশমিক ভগ্নাংশ বলে। আর এই দশমিক ভগ্নাংশ আমাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারে কি, যেমন 3.245 এরকম হতে পারে। তাই দশমিক বিন্দুর এই যে এখানে এটাকে বলা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, ওটা হচ্ছে আমাদের কি অপূর্ণ সংখ্যা। যে কি দশমিক ভগ্নাংশ সংখ্যাকে আমাদের কি দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার অফ ওয়ান, সেটা হচ্ছে আমাদের কি বলা দেখি, সসীম দশমিক সংখ্যা। কারণ সসীম দশমিক সংখ্যার মধ্যে আমাদের কি বলতে পারি? সসীম দশমিক সংখ্যা কি আমাদের যে সকল সংখ্যাকে আমরা লেখার পরে দশমিক বিন্দুর পরে যে সংখ্যাগুলো আমরা পাবো আর কি, দশমিক বিন্দুর পরে যে অঙ্কগুলো পাবো আর কি, অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমাদের কি চলতে থাকবে না, একটা সময় আর কি শেষ হয়ে যাবে। আমি এটা মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক বলি, যে সসীম বানানটা করতে গেলে আমাদের দেখো প্রথমে কি আছে, দন্তাস্ব আছে কিনা, আছে বলো দেখি? অবশ্যই আছে। সসীম দিয়ে দন্তাস্ব, এই দন্তাস্ব দিয়ে মনে রাখবা কি সমাপ্ত। সমাপ্ত মানে কি শেষ হয়ে যাবে। তাহলে আমরা ওই জিনিসটাকে একটু মাথার মধ্যে একটু ক্যালকুলেশন করে রাখতে পারি ভাবে, দেখি যে সকল দশমিক ভগ্নাংশ আমাদের কি দশমিকের পরে সংখ্যাগুলো কি চলতেই থাকবে না, মানে শেষ হয়ে যাবে, আগে কি শেষ হবে, শেষ হওয়ার মানে কি সমাপ্ত। আর এই যে সসীমটার জন্য আমাদের কি আসছে, সমাপ্ত। ওই কথাটা একটু মনে রাখতে পারি কি, উদাহরণস্বরূপ আমরা বলতে পারবো কি, 3.3.247 থামে গেল, আর নাই। এটা হচ্ছে আমাদের কি সসীম দশমিক ভগ্নাংশ। মনে রাখার টেকনিক কি বললাম তোমাদেরকে, যে এটা মনে রাখবা, সসীমের মানটা করতে গেলে দন্তাস্ব আগে, আর দন্তাস্ব মানে কি সমাপ্ত, সমাপ্ত মানে কি শেষ। তাহলে আমাদের এই দশমিকের পরে কি যে আমাদের অঙ্কগুলো ইউজ করা হবে, সেই অঙ্কগুলো আমাদের কি একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটা আর চলতে থাকবে। বুঝা যাচ্ছে বিষয়টা? আচ্ছা, এরপর আমাদের যেটা আছে সেই জিনিসটা হচ্ছে আমাদের কি বলা দেখি, অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ। এরপরে যেটা ছিল আমাদের কি অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে দেখি একটু, অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ। আর অসীম দশমিক ভগ্নাংশ কি, আগেরটা যেহেতু আমরা বলছিলাম কি যে সসীম দিয়ে দন্তাস্ব, দন্তাস্ব মানে কি সমাপ্ত, মনে রাখার টেকনিক হিসেবে বলছি, তাই বলবে আবার ওটা নিয়ে পড়ে থাকিও না, যে হয় সার্ভের বলছে কি যে সসীমে দন্তাস্ব, দন্তাস্ব মানে সমাপ্ত, সমাপ্ত মানে হলে শেষ, এরকম কোনো কিছু না। জাস্ট মনে রাখার টেকনিক হিসেবে বলতে পারি আমরা কি সসীমে দন্তাস্ব, দন্তাস্ব কি সমাপ্ত মানে শেষ হয়ে যাবে, দশমিক বিন্দুর পরে অঙ্কগুলো কে যাবে আমাদের শেষ হয়ে যাবে। কিন্তু অসীমের ক্ষেত্রে আমাদের কি জানি, অসীম মানে কি যার কোনো শেষ নেই, যার কোনো শেষ নেই। তাহলে আমরা বলতে পারি কি এটার ক্ষেত্রে একটু মনে রাখবো আমরা, যে কি যে কোনো একটা আমরা সংখ্যা নিলাম, সংখ্যার পরে যে দশমিকের পরে অঙ্কগুলো আমরা ইউজ করব, সেই অঙ্কগুলো আমাদের কি হয়ে শেষ হয়ে যাবে না। 3.247 এভাবে কি চলতেই থাকবে, কখনো কি হবে না, শেষ হবে না। তাহলে এইটা আমরা মনে রাখতে, কি অসীম মানে অসীম দশমিক ভগ্নাংশ মানে কি, যে দশমিক বিন্দুর পরে যে অঙ্কগুলো ইউজ করা হয় বা ব্যবহার করা হয়, এটা আমাদের কি হবে না, কখনো শেষ হয়ে যাবে না। তাহলে আমরা এই জিনিস মনে রাখতে পারি, এটা বোঝা যাচ্ছে বিষয়টা? আবার এই যে অসীম দশমিক ভগ্নাংশ আছে, এই অসীম দশমিক ভগ্নাংশকে আমাদের দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে আমাদের আবৃত, আর একটা হচ্ছে আমাদের কি অনাবৃত। আবৃত জিনিসটা কি, অনাবৃত জিনিসটা আমাদের কি, সেটা আগে লেখার বিষয়। তাহলে আমরা একটু আগে লিখি যে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়। আগে ভাগ করা হয় বলো দেখি, অসীম দশমিক ভগ্নাংশকে আবার কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। এই জিনিসটা একটু মনে রাখা লাগবে কিন্তু খুবই, কারণ এই যে আমাদের আবৃত বা অনাবৃত যে কথাগুলো বললাম, এই আবৃত বা অনাবৃত দিয়ে আমাদের অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা আমাদেরকে ভালো করে করতে হবে। তো আমরা একটু লিখি, কি লিখবো, যে একটা হচ্ছে আবৃত, আবৃত অসীম দশমিক ভগ্নাংশ। আবৃত অসীম দশমিক ভগ্নাংশ। তো আমরা অসীম মানে কি বললাম, যে অঙ্কগুলো আমাদের দশমিক বিন্দুর পরে চলতেই থাকবে। চলতেই থাকলে কিছু কিছু অঙ্ক দেখা যাবে যে রিপিট হচ্ছে, কি হচ্ছে আমাদের পুনরায় রিপিট হচ্ছে, কিছু কিছু সংখ্যক অঙ্ক আমাদের কি পুনরায় রিপিট হচ্ছে। এই যেমন আমরা ধরতে পারি কি, যেমন যেমন জাস্ট উদাহরণস্বরূপ 4.4.2323232
3। এই যে এইভাবে আমাদের দেখো তো 2 3 2 3 পুনরায় আমার কি আবৃত হচ্ছে কিনা, হচ্ছে 2 এর পর 3, আবার কি 2 এর পর 3, আবার 2 এর পর 3, আবার 2 এর পর 3। এই যে এই জাতীয় অসীম যে আমাদের ভগ্নাংশ আছে, এই যে আমাদের পুনরাবৃত্তি হবে, এই জাতীয় সংখ্যাগুলোকে আমাদের বলা হচ্ছে কি, যে অসীম দশমিক ভগ্নাংশ, সাথে আবার কি বলা হচ্ছে কে, আবৃত। আবৃত কেন বলা হলো, ওই যে বললাম আবৃত মানে কি পুনরায় আমাদের কি হবে, রিপিট হবে, রিসাইকেলিং এর মতো কি আমাদের হবে, রিপিট হবে। এটা হচ্ছে আমাদের কি আবৃত অসীম দশমিক ভগ্নাংশ। আশা করা যায় বোঝা গেছে। আবার এখানে একটু কথা না বললেই নয়, যে আমরা যদি চাই তাহলে এটাকে আমরা স্টপ করতে পারি। তো এই স্টপ কিভাবে আমরা করবো সেই জিনিসটা আমরা একটু সামনের দিকে জানতে পারি, বা এখানে বলে দিচ্ছি আমি। দেখো যে যেই সংখ্যাগুলো আমাদের রিপিট হয়েছে না, এই রিপিট হওয়ার ক্ষেত্রে এই রিপিটটা আমরা আটকাইতে পারি, চাইলে আমরা করতে পারি, আটকাইতে পারি। কেমন ভাবে, দেখো এখানে আমরা 4 পয়েন্ট কোন সংখ্যা দিয়ে আমরা রিপিট হয়েছে, এই দুটো সংখ্যা রিপিট হয়েছে, এই যে 2 3 দিয়ে দিব, দেওয়ার পর এই যেখানে পরে একটা ফোঁটা দিব, এখানে একটা ফোঁটা দিব। এই ফোঁটাটার নাম হচ্ছে আমাদের কি বলো দেখি, পৌনপুণিক। কি নাম, পৌন পৌনপুণিক। এই ফোঁটাটার নাম হচ্ছে আমাদের পৌনপুণিক। আর এই পৌনপুণিকের অর্থ বোঝাচ্ছে এরকম, যার উপরে এই ফোঁটাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা আমাদের কি পুনরাবৃত্তি হবে, পুনরাবৃত্তি হবে। তো এটা আমাদের দুইটা অঙ্ক ছিল, এই যে 4.23 দুটো অঙ্ক রিপিট হচ্ছিল, সেটা আমরা কি দুটা বিন্দুর উপর কি দিছি, এইভাবে দিছি পৌনপুণিক। কিন্তু কথা হচ্ছে একটু ব্যতিক্রম মনে রাখতে লাগবে আমাদের, যদি এরকম হয়ে যায় আমাদের যে 3.47 5 4 7 5 4 7 5 এভাবে কি চলতে আছে। তো এই ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে লাগবে কি, যে পৌনপুণিকটা আমাদের রিপিট হচ্ছে কি, কয়টা অঙ্ক বলো দেখি, 1 2 3, তিনটা অঙ্ক রিপিট হচ্ছে। কিন্তু তিনটা অঙ্ক যদি আমাদের রিপিট হয়, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যে পৌনপুণিক আমরা হচ্ছে আমাদের কি, এই যে তিনটা আমাদের রিপিট হচ্ছে, ওইখানকার আমাদের 3 পয়েন্ট দিতে পারি। প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটার উপর একটা পৌনপুণিক দিব, মাঝের যে অঙ্কগুলো আছে এগুলোর উপর পৌনপুণিক না দিলেও চলবে, জাস্ট আমরা শেষের অঙ্কটার উপর কি আবার পৌনপুণিক দিব। তাহলে এখানে আমাদের কি, মাঝের প্রথমের অঙ্ক যে আমাদের অঙ্কটা ছিল সেটা আমাদের কি 4 4 এর উপর পৌনপুণিক দিছি, আবার আমাদের শেষের যে অঙ্কটা ছিল সেটা কি আমাদের 5 5 এর উপর পৌনপুণিক দিছি। মাঝে যে আমাদের 7 আছে, এই 7 এর উপর পৌনপুণিক না দিলেও চলবে। এটা বুঝাই যাচ্ছে আমাদের কি, যে 4 7 5 4 7 5 এভাবে কি রিপিট হতে থাকবে। তার মানে এটা এইভাবে বুঝতে পারবো আমরা, যে যদি আমাদের কোনো অঙ্কের মাঝে কেউ থাকে আর কি, মাঝে থাকে আর কি, মাঝের অঙ্কটা যদি উপর পৌনপুণিক না থাকে, কিন্তু তার আগের অঙ্কটা এবং তার শেষের অঙ্কটা যদি পৌনপুণিক রিপিট হয়, তাহলে বুঝবো কি এই দুটা অঙ্ক আমাদের কি পুনরাবৃত্তি, মাঝের থেকে অটোমেটিক্যালি পুনরাবৃত্তি হবে। তাহলে আমরা অসীম যে আমাদের দশমিক ভগ্নাংশ ছিল, সেটার আমাদের যেটা আবৃত ছিল, আবৃতটা আমরা শেষ করছি। এবার কি হবে, অনাবৃত। কি হবে, অনাবৃত। এই যে অনাবৃত। অনাবৃত মানে কি, যে অসীম দশমিক মানে তো বুঝেই ফেলছি যে কি, আমাদের দশমিক ভগ্নাংশের পরে যে বিন্দুগুলো আছে আমাদের আমরা কি চলতেই থাকবে। কিন্তু কথা হচ্ছে আমাদের এইবারকার ক্ষেত্রে আমি কি বলছি, অনাবৃত মানে কি, এবার আমাদের পুনরাবৃত্তি হবে না, পুনরাবৃত্তি হবে না। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি, 3.4 7 2 5 3 2 7 9, এভাবে কি ডট 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 চলতে থাকবে। তাহলে এখানে কোন অঙ্ক কি আমাদের পুনরাবৃত্তি হয়েছে, পুনরাবৃত্তি এমন কি, যে পাশাপাশি পুনরাবৃত্তি হয়েছে, যেমন 4 7 2 কারোর সাথে কোনো নাই, মিল নাই, একটা আগে আছে একটা পরে আছে, কোনো পুনরাবৃত্তি হয় না, একটা সিকোয়েন্স মেনটেন করে পুনরাবৃত্তি হয় নাই। তো এই জাতীয় সংখ্যাগুলোকে আমাদের বলা হচ্ছে কি, অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। আশা করা যায় বোঝা গেছে। আচ্ছা, এরপরে আমাদের যেই টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, ধনাত্মক সংখ্যা। কোন সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। এখন বইয়ের সংজ্ঞা কিভাবে দেওয়া আছে ওইটা দেখার থেকে আমি যেভাবে বলতেছি এইভাবে মনে রাখো, তাহলে ধনাত্মক সংখ্যা নিয়ে আর কোনো প্যারা খাওয়ার লাগবে না। মনে রাখবা, যে কোনো সংখ্যার সামনে, যে কোনো সংখ্যার সামনে যদি আমাদের প্লাস চিহ্ন থাকে, তাও আমাদের কি বলা হবে, বুঝাবে ধনাত্মক সংখ্যা। অথবা প্লাস চিহ্ন ছাড়াও কোনো কিছুই সামনে নাই, কোনো কিছুই সামনে নাই, সেই সংখ্যাটাকে বলা হবে আমাদের কি, বলা দেখি, ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি কি, জাস্ট মনে রাখার জন্য, এটা সংখ্যা হিসাবে দেওয়া লাগবে এরকম কোনো কিছুই নাই, আমরা জানার জিনিস বুঝলাম শেষ, এছাড়া আর কিছুই না। তাহলে আমরা লিখবো আর কি, লিখতে পারি কি, যে সকল সংখ্যার সামনে, যে সকল সংখ্যার সামনে হয় প্লাস চিহ্ন দেওয়া থাকবে, প্লাস চিহ্ন, বা কোনো কিছুই, কোনো কোনো চিহ্ন ই দেওয়া থাকবে না, সেটা হচ্ছে আমাদের কি বলো দেখি, ধনাত্মক সংখ্যা। বুঝা গেছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি, যে +3, যদি এটাও হবে আমাদের, যদি আমরা এইভাবে দিই যে 2, তারপরে এই 2 এর সময় কিছু না মানে কি প্লাস আছে, তার মানে এটা কি ধনাত্মক সংখ্যার মধ্যে পড়ে। 4 দিতে পারি। তাহলে ধনাত্মক সংখ্যা যদি আমার চলে গেল, এরপর হচ্ছে আমাদের কি বলো দেখি, ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা আমাদের কি, ঋণাত্মক সংখ্যাটা খুবই ইজি। ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা, এই সংখ্যাটাকে বুঝাইতে গেলে অবশ্যই মনে রাখবা যে এই যে কোনো সংখ্যার সামনে মাইনাস চিহ্ন দেওয়া থাকলে, কোন চিহ্ন দেওয়া থাকলে, মাইনাস চিহ্ন দেওয়া থাকলে, ওই জাতীয় সংখ্যাটাকে বলা হচ্ছে আমাদের কি, ঋণাত্মক সংখ্যা। তাহলে বলতে পারি কি, যে কোনো সংখ্যার, কোনো
সংখ্যার সামনে, কোনো সংখ্যার সামনে মাইনাস চিহ্ন থাকলে, কোন চিহ্ন থাকলে, মাইনাস বা বিয়োগ চিহ্ন থাকলে সেটাকে আমাদের কি বলা হয় বলো দেখি ভাই? সেটাকে বলা হচ্ছে আমাদের কি ঋণাত্মক সংখ্যা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি 3 7 তারপর হচ্ছে কি -1 আবার কি 2 এই জাতীয় সংখ্যাগুলো, মানে -1 -2 -3 -4 এইভাবে কি চলতেই থাকবে। এই জাতীয় সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি ঋণাত্মক সংখ্যা। আশা করা যায় বোঝা গেছে। আচ্ছা, ঋণাত্মকের পর আসছে আমাদের কি অঋণাত্মক সংখ্যা। কোন সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা একটু মনে রাখতে পারি যে অঋণাত্মক সংখ্যা কাকে বলি। টপিকটাকে লিখি আমরা অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কাকে বলে এইটুকু আমরা অলরেডি জানাই ফেলছি, জাস্ট একটু হলে বুঝাই দিচ্ছি। অঋণাত্মক সংখ্যা মানে কি, যে এই সংখ্যাটা আমাদের ঋণাত্মক হতে পারবে না। সহজ করে বলতে গেলে আমাদের কি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, সকল কি ধনাত্মক সংখ্যাকে আমাদের কি বলা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তো লিখতে পারি আমরা কি শূন্য সহ সকল ধনাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয় আমাদের অঋণাত্মক সংখ্যা বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি 0 1 2 3 4 5 6 এভাবে কি ডট 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 চলতেই থাকে। বোঝা গেল বিষয়টা? তাই এখানে 0 1 এর সামনে কিছু নাই, মানে আছে আমাদের কি প্লাস আছে। একটু আগে বলে রাখলাম যে ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে কি আমাদের প্লাস চিহ্ন থাকবে, নাহলে কোনো কিছু থাকবে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে যদি তোমরা তোমাদের বইয়ের মধ্যে একটু দেখো, সেটা হচ্ছে কি বলে কি বাস্তব যে আমাদের প্রক্রিয়া আছে, এই বাস্তব প্রক্রিয়ার মৌলিক কিছু আমাদের কি আছে বিধি আছে। সেখানকার প্রত্যেকটা বিধি আমি দেখলাম যে কম বেশি তোমাদের চীনা পরিচিতির মতোই, এবং যারা হয়তো বা এখন পর্যন্ত আমি যতগুলো টপিক পড়াইলাম তোমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা টপিক অলরেডি পড়াই ফেলছি। যারা এই টপিকগুলো মোটামুটি আরে মনোযোগ দিয়ে বুঝছো, বোঝার চেষ্টা করছো, তারা আশা করা যায় বাস্তব প্রক্রিয়ার যে মৌলিক বিধিগুলো আছে সবগুলাই বুঝতে পারবা। তবে আমাদের পরীক্ষার্থী ব্যাচের জন্য এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু কথা আছে। এখানকার 5 নাম্বার যে নিয়মটা তোমাদের বইয়ের মধ্যে চেক করে দেখবা যে বাস্তব প্রক্রিয়ার মৌলিক বিধি, এখানকার 5 নাম্বার যে পয়েন্টটা আছে এটা এমসিকিউতে একটু ভিন্নভাবে আসতে পারে, এবং বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা এইভাবে আসছে। যে কিরকম আমি একটু বলি, লিখে দিয়ে একটু সহজ করে দেখে নাও। যে কোনো সংখ্যা কোনো সংখ্যা কোনো সংখ্যা ও তার যোগাত্মক বিপরীত কোন সংখ্যা ও তার যোগাত্মক বিপরীত এর যোগ ফল কত, এই জিনিসটা আমাদেরকে পরীক্ষার মধ্যে কি করে জিজ্ঞাসা করে। কোন সংখ্যার যোগাত্মক বিপরীত মানে কি, এই যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যার যোগাত্মক মানে হচ্ছে ওই সংখ্যাটা হচ্ছে মাইনাস। তো এই পরীক্ষায় আমাদের এই যে দেওয়া থাকতে পারে যে কোন সংখ্যা ও তার কি যোগাত্মক বিপরীত এর যোগফল কত হবে, যোগফল 0 হবে। কেমন হয় সেই জিনিসটা আমরা একটু দেখতে পারি। ধরি আমরা কি ধরলাম যে সংখ্যাটা আমাদের কি বলো দেখি বি, জাস্ট ধরলাম কি সংখ্যাটা আমাদের কি বি। মানে এই বি সংখ্যাটা যে আমরা এখন দেখি যে যোগাত্মক বিপরীত কি, যোগাত্মক বিপরীত কি, যোগাত্মক বিপরীত মানে কি বললাম, এর সামনে কি চলে আসবে, একটা মাইনাস চলে আসবে। তো এই যে এই সংখ্যাটা এবং এর যে যোগাত্মক বিপরীত, এই দুইটার যোগফল আমি কি বললাম 0 হবে। উত্তর কিন্তু হবে কিন্তু কি বলো দেখি 0 আসবে। তো সেই জিনিসটা আমরা কি বলতে পারি, কোন সংখ্যা ধরলাম বি প্লাস মানে এই সংখ্যাটা এর হচ্ছে কি যোগাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত কত আমাদের যোগাত্মক বিপরীত হচ্ছে কি মাইনাস বি। এই দুটাকে আমরা যদি যোগ করি যোগফল আমাদের কত আসবে বলো দেখি 0 আসবে। তো কথাটা আমাদের এইভাবে দেওয়া থাকতে পারে, অথবা আমাদের কোথায় কিভাবে দেওয়া থাকতে পারে, বাংলা দেখাও দেওয়া থাকতে পারে যে কোন সংখ্যা এবং তার কি যোগাত্মক বিপরীত, কোন যোগাত্মক বিপরীত এর যোগফলটা আমাদের কি হবে 0 হবে। কি হবে 0 হবে। চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা অনেক আসে, অনেকে বুঝতেই পারে না যে কি হবে না হবে উত্তর। ঠিক আছে, এই পয়েন্টটাই তোমাদের কি আছে বইয়ের মধ্যে যে বাস্তব সংখ্যার মৌলিক বিধি আছে সেটারে কি 5 নাম্বার পয়েন্টের 1 নাম্বারটার মধ্যে এটা দেওয়া আছে। আবার ওই 5 নাম্বার যে পয়েন্টটা দেওয়া আছে আমাদের ওই যে বাস্তব প্রক্রিয়ার মৌলিক বিধি, এটারে 2 নাম্বার একটা পয়েন্ট দেওয়া আছে। এটাও আমাদের এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য কি খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের কি, এটা পেয়ে আবার হচ্ছে এরকম যে কোন সংখ্যা কোন সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত কত, গুণাত্মক বিপরীত কত, এটার উত্তর হবে আমাদেরকে বলা দেখি 1 হবে। দেখেন কেমনে 1 হচ্ছে সেটা বলার ক্ষেত্রে একটু আমি অগ্রিম কিছু বলে দিই যে এই যে এই কথাটা আমি লিখলাম, এই কথাটা আমাদের কি বলা দেখি চাকরি যারা পরীক্ষার্থী আছে, চাকরির জন্য যারা প্রিপারেশন নাই তাদের জন্য কি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মাঝে মধ্যেই আসে।
যেটা আমাদের কত হবে, সেটা হবে আমাদের কত 1 হবে। কিভাবে হয় সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারি। আর সাথে হচ্ছে যারা আমাদের হচ্ছে এটা যেহেতু এসএসসি বইয়ের দেওয়া আছে, এসএসসি বইয়ের মধ্যে দেওয়া আছে, তাদের জন্য এমসিকিউর জন্য কি খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের কি জব সার্কুলারের জন্য এটা ইম্পর্টেন্ট, এবং কি আমাদের এটা এই জন্য ইম্পর্টেন্ট যে কি কোনো সংখ্যা এবং কি তার গুণাত্মক বিপরীত কত, উত্তর হবে আমাদের কত 1। তা আমি ধরে নিলাম যে সংখ্যাটা আমাদের কি ধরি ধরি সংখ্যাটি আমার কি সংখ্যাটি ধরলাম আমি কি এ ধরলাম, কি সংখ্যাটি ধরলাম এ, কারণ এর যোগাত্মক গুণাত্মক বিপরীত কি, গুণাত্মক বিপরীত কি, এর গুণাত্মক বিপরীত হচ্ছে আমাদের কি বলা দেখি 1 ডিভাইডেড এ। তাহলে এ এর গুণাত্মক বিপরীত কি 1 ডিভাইডেড এ। এটাকে দেখা আমি অন্যভাবে একটু তোমাদেরকে বলে দিই, সহজ করে বলে দিই, যে কোনো সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত যদি বলা হয়, তাহলে আমাদের মনে রাখতে লাগবে আমাদের কি বলা দেখি, ওই সংখ্যাটাকে তাহলে জাস্ট আমরা উল্টাই দিব, কি দিব, উল্টাই দিব। আমরা জানি না যে কোনো সংখ্যাটা যার মনে মনে কি থাকে 1 থাকে, তাই 1 কে আমাদের ধরে উল্টাই দিই, তাহলে কি 1 টা উপরে, সংখ্যাটা আসবে কি নিচে। আবার এই দুটার আমাদের কি গুণফলটা আমাদের কি হবে, তাহলে এ ইন্টু 1 ডিভাইড কি এ ইকুয়াল টু কি হবে, এ কাটা যাবে, তাহলে কি থাকবে আমাদের শুধু 1। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আশা করা যায় আমাদের বাকি যে এই বাস্তব সংখ্যার প্রক্রিয়ার যে আমাদের কি মৌলিক বিধিগুলো আছে, এগুলা বিধিগুলো তোমরা বুঝতে পারবে, ওটা ইজি আছে একদম, খুবই খুবই। এটা একটু ইম্পর্টেন্ট ছিল এবং কি বোঝার ক্ষেত্রে একটু হেরফের হইতে পারতো অনেকের, সেই জিনিসটা আমি এই জিনিসটাকে ক্লিয়ার করে দিলাম। পরবর্তী টপিকে আসি, আমরা দেখি কি বলা হচ্ছে। এরপরে তোমাদের যে টপিকটা আছে, সেই টপিকটা হচ্ছে আমাদের কি বলা দেখি, বাস্তব সংখ্যার অসমতা। বাস্তব সংখ্যার অসমতা, এটা সম্বন্ধে একটু হলে একটু বলে দিই, যে বাস্তব সংখ্যার অসমতা যারা এখন থেকে একটু ভালোভাবে জানা যাবা, তাদের জন্য যারা অনার্স লেভেলে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়বা আর কি, তাদের জন্য আমাদের কি হবে, ইজি হবে। কারণ এই জিনিসগুলা নিয়ে আমাদের কি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে এবং কি আমাদের মনে হয় সম্ভবত ওই যে এইচএসসি লেভেলের মধ্যেও এই যে অসমতার বিষয়গুলা দেওয়া আছে। এখন থেকে একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করবো, তাহলে আমাদের হয়ে যাবে। বাস্তব সংখ্যার অসমতার মধ্যে অনেকগুলাই তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে পয়েন্ট, তার মধ্যে আমাদের যেগুলা দুইটা আমি নিয়ে আসছি, এদেরকে আমাদেরকে খুবই খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে আমাদের 1 নাম্বারটা যেটা আছে আমাদের কি লিখে নিই আগে, বাস্তব সংখ্যার অসমতা। বাস্তব সংখ্যার কি অসমতা। তো যদি এরকম হয় আমাদের যে এ এবং বি দুইটি বাস্তব সংখ্যা হয়, কি হয়, দুইটি বাস্তব সংখ্যা হয়, তাহলে এই দুইটা বাস্তব সংখ্যার মধ্যে আমরা তিনটা ধর্ম মানে পরিলক্ষিত করতে পারি। এক হইতে পারে এটা হচ্ছে বড় কার থেকে, বি এর থেকে। আরেকটা আমাদের কি সম্পর্ক হইতে পারে, যে এ এবং বি কি পরস্পর সমান, এটা একটা সম্পর্ক হইতে পারে। আরেকটা আমাদের সর্বশেষ যেটা সম্পর্ক, সেটা কি না হয় আমাদের কি এর থেকে বি বড় হইতে পারে। তাহলে আমাদের এই সম্পর্কটা আসতে পারে। এখন পরীক্ষায় কিভাবে আসতে পারে, এমসিকিউ এর জন্য যেটা ইম্পর্টেন্ট, এটা আমাদের রোমান সংখ্যা এরকম দিয়ে দিতে পারে, প্রশ্ন দিয়ে দিবে কি, যে এ ও বি দুইটি বাস্তব সংখ্যা হলে নিচের কোনটি কোনটি সঠিক। তাহলে আমরা এখানে রোমান সংখ্যা 1, এখানে রোমান সংখ্যা হলো কি 2, এখানে হলো কি 3। এখন যারা বুঝবেই না যে দুইটা বাস্তব সংখ্যার মধ্যে সম্পর্কটা আমাদের কি কি অসমতার ক্ষেত্রে, তাহলে সে কিন্তু আনসার করবে। তাহলে আমাদেরকে মনে রাখতে লাগবে অবশ্যই কি, হয় দুইটা সংখ্যার মধ্যে কি প্রথম সংখ্যাটা বড় হবে, পরের সংখ্যাটা আমাদের কি হবে ছোট হবে, নাহলে কি প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাটা আমাদের কি পরস্পর সমান হবে, নতুবা আমাদের কি দ্বিতীয় সংখ্যাটা বড় হবে, প্রথম সংখ্যাটা আমাদের কি হবে ছোট হবে। এই হচ্ছে আমাদের কি বাস্তব সংখ্যার যে অসমতা আছে এটা। এরপর আমাদের 2 নাম্বার যেটা আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। 2 নাম্বার আমাদের দেওয়া আছে এরকম, যে এবারকার ক্ষেত্রে আমাদের এরকম বলা হচ্ছে যে এ কমা বি কমা সি তিনটি বাস্তব সংখ্যা। কয়টি বাস্তব সংখ্যা, তিনটি বাস্তব সংখ্যা। তিনটি যদি আমাদের বাস্তব সংখ্যা হয়, এই তিনটি বাস্তব সংখ্যার ক্ষেত্রে এরকম যদি হয় যে কোনো ক্ষেত্রে যদি আমাদের এ বড় হয়ে যায় বি এর ক্ষেত্রে, এ বড় হয়ে যায় কি বি এর থেকে, এ বড় হয়ে যায় বি এর থেকে, সেই ক্ষেত্রে আমরা এই ফরম্যাট থেকে আমরা এটাও লিখতে পারি যে এ প্লাস সি এটা বড় হবে কার থেকে বলো দেখি, বি প্লাস সি এর থেকে। কারণ একটা প্রশ্ন আসতে পারে যে কেমন এটা সম্ভব, খুবই ইজি। জাস্ট একটা মান নিয়ে আমরা একটু যাচাই বাছাই করে দেখতে পারি। ধরলাম এর মান হচ্ছে 1, এর মান ধরলাম আমি কি 1 না, এর মান ধরলাম 2, বি এর মান ধরলাম আমি কি 1, আর সি এর মান ধরলাম আমি কি বলো দেখি 4। কথার কথা, সি এর মান ধরলাম আমি কি 4। তাহলে আমাদের এই সাপেক্ষে আমরা এখন এখানকার ক্ষেত্রে কি বলতে পারি, যে 2 বড় 1, 2 এর থেকে কি মানে 1 এর থেকে কি 2 বড়। তাহলে আমাদের কি এরপর আমরা কি লিখতে পারি, যে 2 মানে কি এ এর মান প্লাস সি এর মান আমরা কত ধরে নিছি 4, এই যে 4 বড় হবে, বি এর মানটা কত আমাদের 1, 1 প্লাস 4। ক্যালকুলেশন করলে এই পাশে 6, এই পাশে কত আমাদের 5, মানে 6, এভাবে কি ভাই 5। তার মানে আমরা এই জিনিসটা একটু মনে রাখতে লাগবে যে এ বি সি তিনটা আমাদের কি হলে বাস্তব সংখ্যা হলে, প্রথম যদি আমি কাউকে একটা বড় সংখ্যা ধরে নিই, তার সঙ্গে আমাদের তৃতীয় যে বাস্তব সংখ্যাটা আছে এটা আমরা যোগ করি, সেই ক্ষেত্রেও কি আমাদের এই যোগফলটা আমাদের ওটা আর পরে যে ছোট সংখ্যাটা ছিল তার সাথে যদি আমরা যে ছোট সংখ্যাটা মানে সেই সংখ্যাটা যোগ করে দিই, তার থেকে আমাদের কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। বুঝা গেল বিষয়টা মোটামুটি। তো আমাদের বাস্তব সংখ্যার অসমতার এই দুটা নিয়ম একটু মনে রাখবা, আর ওখানে দেওয়া আছে অনেকগুলো নিয়ম। তো ওগুলা থেকে আমাদের এই দুটা নিয়ম আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে এমসিকিউ এর জন্য, সেজন্য আমি এই দুটা নিয়ম নিয়ে আসছি এখন, ঠিক আছে।